প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়া হয়। তোমাদের যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শাসন কাজে মন্ত্রীর ধারণা এসেছে রথনীন থেকে। বৈদিক যুগে শিক্ষায় কত বছরের পড়াশোনা শেষ হলে স্নাতক ঘোষণা করা হতো? 12 বছর। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। জেন্ট অবস্থায় শ্রেষ্ঠ দেবতা যাকে বলা হয়েছে অহুর। শক্তিশালী মহাজনপদ হল মগধ। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। পিটক কথার অর্থ ঝুড়ি। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। অশোক স্তম্ভকে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে 1950 খ্রিস্টাব্দে। কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকট্রিয়া। সুয়াংজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য। কুষাণ সম্রাটরা নিজেদের মূর্তি দেবকুলে রাখতেন। তারা প্রজাদের সামনে নিজেদের দেবতার মতোই সম্মানীয় বলে জাহির করতেন। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্মে তীর্থঙ্কর ছিলেন 24 জন। ষোড়শ মহাজনপদের মধ্যে শক্তিশালী হয়ে ওঠে মগধ। গৌতম বুদ্ধ মারা যান কুশীনগরে। জনপদ হল কৃষিভিত্তিক। সরকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন রুদ্রদামন। বৈদিক যুগে যারা শাসনের কাজে সাহায্য করতেন তাদের বলা হতো রত্নী। বজ্জী রাজ্যের রাজধানী ছিল বৈশালী। ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হল ঋগ্বেদ। মেগালিথ হল পাথরের সমাধি। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলিউকাস নিকেটর। বৈদিক যুগে দেবদেবীর মূর্তি কল্পনা করা হতো। জাতকের গল্প আছে ত্রিপিটকে। মহাবীর কত বছর বয়সে মারা যান? 72 বছর। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। বৈদিক যুগে অন্যতম পালিত পশুর নাম হল ঘোড়া। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে। দ্রোণাচার্যের কথা জানা যায় যেটি থেকে মহাভারত থেকে। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপায় হল ঋগ্বেদ। মেগালিথ হল পাথরের সমাধি। ঋগ বৈদিক যুগের আর্যদের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল। পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন। শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দে। হাতিগুম্ফা শিলালিপি থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তিনি হলেন খারবেল। সকলোত্তর পথনাথ উপাধি ধারণ করেছিল হর্ষবর্ধন। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। মেগালিথ হল পাথরের সমাধি। অডবি কথার অর্থ হল বন। দক্ষিণ ভারতের একমাত্র জনপদটি হল অসমক। বৈদিক যুগে প্রচলিত জনপ্রিয় খেলা হল পাশা। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। ভারতীয় মহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন ভীম কোদফিসেস। ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্থিনিস। মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন রুদ্রদামন। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই হয় বৈশালীতে। ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য ঋক সংহিতা। গোপতি কথার অর্থ গবাদি পশুর প্রভু। মেগালিথ হল পাথরের সমাধি।
মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুক। শকাব্দ গণনা হয় 78 খ্রিস্টাব্দে থেকে। কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। গুপ্ত যুগে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। পঞ্চম বেদ হল মহাভারত। দিগম্বরগণ যার অনুগামী ছিলেন মহাবীর। ঋগ্বেদে উল্লিখিত যে নদীটিকে বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না তা হল সরস্বতী। ঋগ্বেদে ব্যবহার নেই যে শব্দটির নরপতি। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। বৈদিক সমাজে সবচেয়ে প্রচলিত জনপ্রিয় খেলাটি হলো পাশা। মহাজনপদগুলির মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল অশোক। মহাবীর জৈন ধর্ম প্রচার করেন 30 বছরে। চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল কাশ্মীরে। বৌদ্ধ ধর্মের প্রচারের ভাষা ছিল পালি। প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিল অশোক। সম অর্থ উপাধি নিয়েছিলেন ভীম কোদভিসেস। কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হয়? মগধ শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনে পরিণত হয়। এর কারণ হলো 1 নম্বর অবস্থানগত সুবিধা। মগধ রাজ্যটি ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, তাই মগধ বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। 2 নম্বর পয়েন্ট আর্থিক সমৃদ্ধি। গঙ্গা নদীর পলিমাটিতে উৎপাদিত কৃষিজ ফসল মগধের আর্থিক উন্নতির সমৃদ্ধি ঘটায়। তাছাড়া জল ও স্থল ধরে চলা বাণিজ্য মগধের অর্থনীতিকে শক্তিশালী করে তোলে। ষোড়শ মহাজনপদ কাকে বলে? প্রাচীন ভারতের ছোট ছোট জনপদগুলি যখন বড় রাজ্যে পরিণত হয় তখন তাকে মহাজনপদ বলা হয়। বলা যায় জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তা হলো মহাজনপদ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মধ্য, উত্তর ও দক্ষিণ ভারতে 16টি মহাজনপদকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলে। শ্বেতাম্বর ও দিগম্বরের মধ্যে দুটি পার্থক্য লেখো। শ্বেতাম্বর জৈনদের দুটি ভাগের মধ্যে যারা সাদা কাপড় পরত তারা ছিল শ্বেতাম্বর নামে পরিচিত। দিগম্বর জৈনদের দুটি ভাগের মধ্যে যারা কোনো পোশাক পরত না তারা দিগম্বর নামে পরিচিত। শ্বেতাম্বরে এবার 2 নম্বর পয়েন্ট, এদের নেতা ছিল স্থূলভদ্র আর দিগম্বরের নেতা ছিলেন ভদ্রবাহু। দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝায় বা দ্বাদশ অঙ্গ কি? জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝায়? জৈন ধর্মে ত্রিরত্ন বলতে একটি ধারণা আছে। এই ধারণায় 3টি আদর্শের কথা বলা হয়েছে এবং এদের একসঙ্গে ত্রিরত্ন বলা হয়। জৈন ধর্মে ত্রিরত্ন হল সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। বোধিবৃক্ষ কাকে বলে? সিদ্ধার্থ পরবর্তীকালের বুদ্ধদেব গয়ার কাছাকাছি একটি পিপুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয়, তাই এই গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার 8টি উপায়ের কথা বলে গেছেন। এগুলিকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ শব্দটির অর্থ হলো পথ, তাই 8টি পথকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক? ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল? অ্যান্সার, কলিঙ্গ যুদ্ধের পর অশোক হিংসামূলক কাজকর্ম বন্ধ করে যুদ্ধ করা এবং পশু হত্যাও বন্ধ করে দেন।
তার সাম্রাজ্যে সব মানুষ যাতে ভালোভাবে থাকতে পারেন তিনি সেই ব্যবস্থা করেন। এই উদ্যোগগুলি অশোকের ধর্মের কার্যাবলীর অংশ ছিল। ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল? ধর্মের প্রভাবে অশোকের শাসন যুদ্ধ ও হিংসামুক্ত প্রজা কল্যাণকামী শাসনে পরিণত হয়। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? প্রশাসনিক কর্মীগণ এবং সেনা ছাড়াও মৌর্য শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল তার গুপ্তচর বাহিনী। মৌর্য সম্রাটরা বিভিন্ন কারণে এই গুপ্তচরদের নিয়োগ করতেন। কারণগুলি হল সংবাদ সংগ্রহ, সাম্রাজ্যের বিভিন্ন অংশের খোঁজ খবর জোগাড় করার জন্য মৌর্য সম্রাটরা গুপ্তচরদের নিয়োগ করতেন। পরের পয়েন্ট, নজর রাখা, বিদেশি রাজ্যের খবর, রাজ্যে অচেনা বা সন্দেহজনক লোকজনদের উপস্থিতি, রাজকর্মচারী এমনকি রাজপুত্রদের উপর নজর রাখার জন্য গুপ্তচরদের নিয়োগ করা হতো। বেদের অপর নাম শ্রুতি কেন, অথবা বেদের অপর নাম কি এবং কেন বলা হয়? বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। সভা ও সমিতি কি, অথবা সভা ও সমিতি কাকে বলে? পরবর্তী বৈদিক যুগের রাজনীতিতে সভা ও সমিতির গুরুত্বের কথা জানা যায়। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন, আর গোষ্ঠীতে সবাই সম্ভবত সমিতির সদস্য ছিলেন। সমিতিতে নানা রকম রাজনীতির বিষয় নিয়ে আলোচনা হতো। রত্নিন কারা? ঋগ বৈদিক যুগে রাজাকে শাসনের কাজে সাহায্য করতেন তাদের রত্নিন বলা হয়। তাদের থেকেই পরবর্তী সময়ে রাজনীতিতে মন্ত্রীর ধারণা এসেছে। বলি কি? ঋগ বৈদিক যুগের প্রজারা স্বেচ্ছায় রাজাকে এক ধরনের কর দিতেন। এই করের নাম ছিল বলি। প্রজারা নিরাপদে থাকার জন্য এই কর দিতেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব উল্লেখ করো। গুপ্ত বংশের এক উল্লেখযোগ্য শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার উল্লেখযোগ্য কৃতিত্ব হল ১ নম্বর পয়েন্ট, রাজ্য বিস্তার। যোদ্ধা ও বিজেতা হিসেবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। বিবাহ নীতির দ্বারা দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজ্য বিস্তার করেন। ২ নম্বর পয়েন্ট, সুশাসন প্রবর্তন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নতি ঘটে। ৩ নম্বর পয়েন্ট, ধর্মনিরপেক্ষতা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজে বৈষ্ণব ধর্মাবলম্বী হলেও অন্য ধর্মের প্রতি উদার মনোভাবের পরিচয় দেন। ৪ নম্বর পয়েন্ট, সংস্কৃতির পৃষ্ঠপোষকতা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পৃষ্ঠপোষকতায় সাহিত্য সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটেছিল। বজ্জিতের উন্নতির ৭টি নিয়ম লেখো। বজ্জিতের উন্নতির ৭টি নিয়মটি লেখো। ১ নম্বর, বজ্জিতের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে। ২ নম্বর, বজ্জিদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে। ৩ নম্বর, বজ্জিদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে। ৪ নম্বর, বজ্জী সমাজে বয়স্ক মানুষের কথা শুনে চলতে হবে ও তাদের সম্মান করতে হবে। ৫ নম্বর, বজ্জী সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে। ৬ নম্বর, বজ্জীদের সমস্ত দেবতার মন্দিরগুলি যত্ন নিতে হবে। ৮ নম্বর, নিজেদের অঞ্চলে গাছপালা ও পশু পাখিদের উপর অত্যাচার করা যাবে না। অশোকের ধর্ম তার শাসন নীতিকে কিরূপ প্রভাবিত করেছিল, বা অশোকের ধর্ম তার শাসন ব্যবস্থাকে কতটা প্রভাবিত করেছিল লেখো। সূচনা। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ হত্যালীলা দেখে অশোক গভীরভাবে শোকাহত হন, ফলে তার মানসিক পরিবর্তন ঘটে। অশোকের শাসনে ধর্মের প্রভাব। ১ নম্বর পয়েন্ট, চণ্ডাশোক থেকে ধর্মাশোকে অশোকের রূপান্তর। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের কাছে অহিংস মন্ত্রে দীক্ষিত হয়ে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়। ২ নম্বর পয়েন্ট, বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রার নীতি গ্রহণ।
অশোক তার রাজত্বের দশম বছর থেকে বিহার যাত্রা বা রাজকীয় শিকার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রার নীতি গ্রহণ করেন। 3 নম্বর পয়েন্ট, জনকল্যাণে আত্মনিয়োগ। কলিঙ্গ যুদ্ধের পর কুষাণদের আদি নিবাস কোথায় ছিল? কুষাণদের আদি নিবাস ছিল মধ্য এশিয়ায়। কুষাণরা কোন গোষ্ঠীভুক্ত ছিলেন? অ্যান্সার, ইউএঝি গোষ্ঠীভুক্ত। কুষাণদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম কনিষ্ক। কত খ্রিস্টাব্দে কনিষ্ক শাসক হন? 78 খ্রিস্টাব্দে। কুষাণদের প্রধান শাসন কেন্দ্রের নাম কি ছিল? ব্যাকট্রিয়া। চেদি বংশের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন? খারবেল। হাতিগুম্ফা লিপি থেকে কার কথা জানা যায়? কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানা যায়। কোন শিলালেখ থেকে ভারতবর্ষ শব্দটি পাওয়া গেছে? হাতিগুম্ফা শিলালেখ থেকে ভারতবর্ষ শব্দটি পাওয়া গেছে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুক। সাতবাহন বংশের তৃতীয় রাজা কে ছিলেন? প্রথম সাতকর্ণী। কার আমলে সাতবাহনরা ক্ষমতায় ফিরে এসেছিল? গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে সাতবাহনরা ক্ষমতায় ফিরে এসেছিল। সাতবাহনরা ব্যবহার করত এমন একটি লেখ এর উল্লেখ করো। অ্যান্সার, নাসিক লেক। নাসিক লেক থেকে কার রাজ্য বিস্তারের কথা জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণীর রাজ্য বিস্তারের কথা জানা যায়। মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন? শক শাসক রুদ্রদামন মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। শক ক্ষত্রপ গোষ্ঠীর বিখ্যাত শাসকের নাম কি? রুদ্রদামন। কোন শক শাসক জুনাগড়ের শিলালেখটি খোদাই করেছিলেন? শক শাসক রুদ্রদামন জুনাগড়ের শিলালেখটি খোদাই করেছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজার কাছে পরাজিত হন? গৌতমীপুত্র সাতকর্ণী কার্দমক বংশের শক রাজা যষ্টনের কাছে পরাজিত হন। দেবকুল কি? দেবকুল ছিল মন্দিরের মতোই একটা পুজোর জায়গা, যেখানে কুষাণ সম্রাটেরও মূর্তি থাকত। ক্ষত্রপ কাদের বলা হতো? কুষাণ শাসন ব্যবস্থায় প্রদেশের শাসককে ক্ষত্রপ বলা হতো। কোন খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন? 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। কোন সময় থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়? 319 থেকে 320 খ্রিস্টাব্দে। কোন গুপ্ত সম্রাটের আমলে গুপ্ত সাম্রাজ্যে সব থেকে বড় আকার ধারণ করেছিল? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য থেকে সবচেয়ে বড় আকার ধারণ করেছিল। কোন রাজারা শুধু মহারাজা উপাধি ব্যবহার করতেন? গুপ্ত শাসকরা। কোন শাসকরা প্রথম গুপ্তচর নিয়োগ করতেন? মৌর্য শাসকরা। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজার নাম সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের ছেলের নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে শাসক হন? 376 খ্রিস্টাব্দে। সকারি কাকে বলা হয়? সকারি বলতে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদকারীকে বোঝানো হয়েছে। সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? হরিসেন। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেন। শেষ উল্লেখযোগ্য গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত। হুন আক্রমণ সাফল্যের সঙ্গে প্রতিহত করেছিলেন কোন গুপ্ত সম্রাট? স্কন্দগুপ্ত। প্রভাবতী গুপ্ত কার মেয়ে ছিলেন?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে। চন্দ্র রাজার স্তম্ভটি কোথায় রয়েছে? দিল্লির কুতুব মিনারের কাছে রয়েছে। গুপ্ত সম্রাট বড় বড় উপাধি ব্যবহার করতেন কেন? নিজেদের বিরাট ক্ষমতা বোঝানোর জন্য গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি ব্যবহার করতেন। গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? ভুক্তি বলা হতো। পাহাড় কি? বাকাটক শাসনে জেলা অঞ্চলগুলির নাম ছিল পট্ট বা আহার। সকলোত্তর পথনাথ কাকে বলা হতো? হর্ষবর্ধনকে। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। অমাত্য কাদের বলা হতো? মৌর্য শাসন ব্যবস্থায় পরিচালনায় সাহায্যকারী সম্রাটদের অধীনে থাকাকে বলা হতো। অশোক কোন ধর্মের সমর্থক ছিলেন? বৌদ্ধ ধর্মের। মেগাস্তিনিস কার দুধ হয়ে ভারতে এসেছিল? সেলুকাসের দুধ হয়ে। সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকখানি কাদের উপর নির্ভর করেছিল? মহামাত্রদের উপর নির্ভর করেছিল।
তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।